পর্যায়ক্রমে সাজিয়ে নেয়। তো সার্চ ইঞ্জিন কি করে? সে কলিং করে বুঝে যে ইন্ডেক্সিং সাথে তারপর ব্যবহারকারীর প্রশ্ন অনুযায়ী সেরা কনটেন্টকে উপরে রাখে। যে কিওয়ার্ড মানে যেটা দিয়ে সার্চ দেয়, সেই সার্চের উপর ডিপেন্ড করে বা সেই কিওয়ার্ড উপর ডিপেন্ড করে বা ইউজারের চাহিদা মতো করে সেটাকে র‍্যাংকিং করে। কাকে ১ নাম্বারে, কাকে ২ নাম্বার, কাকে ৩ নাম্বারে রাখবে সেটা সাজিয়ে ফেলে। তাহলে এবার আসি এসইওর প্রধান কয়টা বিভাগ থেকে ৩ টা বিভাগে ভাগ করা হয়েছে। সাধারণত ৩ টা বিভাগে ভাগ করেছে। একটা এসইও করার জন্য ৩ ধরনের ৩ টা বিভাগ থেকে এটা হচ্ছে অন পেজ এসইও, আরেকটা হচ্ছে অফ পেজ এসইও, আরেকটা কি? টেকনিক্যাল এসইও। প্রধান ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। এখন দেখেন অন পেজ এসইও। তো অন পেজ এসইও এর মধ্যে কি থাকে? অন পেজ এসইও এর মধ্যে থাকতেছে কিওয়ার্ড রিসার্চ, টাইটেল এবং মেটা ডেসক্রিপশন, হেডিং, মানসম্পন্ন কনটেন্ট, ইউআরএল স্ট্রাকচার, ইমেজ অল্টার ট্যাগ, ইন্টারনাল লিঙ্ক। অন পেজ এসইও তে কি থাকতেছে? কিওয়ার্ড রিসার্চ থাকতেছে। একটু ১ সেকেন্ড। অন পেজ এসইও তে থাকতেছে কিওয়ার্ড রিসার্চ, টাইটেল ও মেটা ডেসক্রিপশন, হেডিং, মানসম্পন্ন কনটেন্ট, ইউআরএল স্ট্রাকচার, ইমেজ অল্টার ট্যাগ এবং ইন্টারনাল লিঙ্ক। এই প্রতিটা সম্পর্কে আবার আমাদেরকে ডিটেইলস জানতে হবে। এগুলি সম্পর্কে আমরা ডিটেইলস জানবো। এখানে জাস্ট আমরা নোট দেখতেছি। তো একটা অন পেজ এসইও তে কি থাকতেছে? কিওয়ার্ড রিসার্চ, টাইটেল মেটা ডেসক্রিপশন, হেডিং, মানসম্পন্ন কনটেন্ট, ইউআরএল স্ট্রাকচার, ইমেজ অল্টার ট্যাগ এবং ইন্টারনাল লিঙ্ক। অফ পেজ এসইও এর মধ্যে থাকতেছে কি? অন্য ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়া, সোশ্যাল মিডিয়া শেয়ারিং করা এবং ব্র্যান্ড মেনশন, গেস্ট পোস্টিং। দেখেন এই অন পেজ এসইও এর ভিতরে সরাসরি ওয়েবসাইটের ইন্টারনাল জিনিস নিয়ে কাজ। এটা একদম ওয়েবসাইটের ভিতরের কাজ। আর অফ পেজ এসইও হইছে এটার সাথে বাহিরের যে সম্পর্ক, অন্য ওয়েবসাইট যেমন অন্য ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়া, অন্য ওয়েবসাইট থেকে আপনার লিঙ্ক নিতেছেন। সোশ্যাল মিডিয়া শেয়ারিং এটা হচ্ছে অন্য ওয়েবসাইটের ভিতরে কাজ হবে। সোশ্যাল মিডিয়াগুলিতে আপনার এখানে যে ব্লগ বা পোস্ট বা এগুলি অন্য জায়গাতে অন্য ওয়েবসাইটে অন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, ব্র্যান্ড মেনশন করা এবং গেস্ট পোস্টিং করা। এগুলি কি অন্য ওয়েবসাইটের মধ্যে করা হয়, অন্য ওয়েবসাইটে করতে হয়। এগুলি বাহিরের ওয়েবসাইটে করছে। এজন্য বলছে অফ পেজ এসইও। এটা ওই পেজের মধ্যে না, পেজের বাইরে অন্যান্য পেজের মধ্যে কাজ করতে হয়। তারপর আসি আমরা টেকনিক্যাল এসইও। এই টেকনিক্যাল এসইও গুলি হচ্ছে গিয়ে কি যে ওয়েবসাইটের যে আপনার যদি কোনো ত্রুটিগুলি নিয়ে কাজ করা হয়, ওয়েবসাইট স্পিড। আপনার যদি কোনো একটা ওয়েবসাইট যদি স্পিড যত ভালো হবে কি হবে সেটা বেশি প্রাধান্য পাবে। এখন মনে করেন আপনার ওয়েবসাইটের ভিতরে ইউজার ঢুকলো, স্লো ঘুরতেছে, লোডিং হচ্ছে তো হচ্ছে। তাহলে ইউজার তো বিরক্ত হয়ে এখানে আসতে চাবে না। এইজন্য ওয়েবসাইটটা খুব ম্যান্ডেটরি। আমরা এগুলিও দেখব কিভাবে ওয়েবসাইট স্পিড বাড়ানোর জন্য কি অপশনগুলি দায়ী, কেন কিভাবে আমরা বাড়াইতে পারি। মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। ডিজাইনটা অবশ্যই ফ্রেন্ডলি ডিজাইন হতে হবে যাতে ইউজার দেখে যাতে হিজিবিজি না বুঝে সহজে যাতে ইনফরমেশন পেতে পারে। এসএসএল বা HTTPS মানে ছিল হচ্ছে এসএসএল মানে হচ্ছে সিকিউরিটি এনেবল করা থাকতে হবে। তাহলে কেউ যদি ওই ওয়েবসাইটে প্রবেশ করে তাহলে যাতে সে সিকিউরিটি সে যাতে সিকিউরিটিতে যাতে ইয়া না পায়, সে যেন কোনো ভয় না পায় বা সে যাতে আনসিকিউরড ফিল না করে, আনসিকিউরড ফিল না করে। তারপরে হচ্ছে সাইট ম্যাপ, রোবট টেক্সট এবং স্কিমা মার্কআপ। এই জিনিসগুলি আমাকে দেখতে হয়। এই অংশগুলি ঠিকঠাক কাজ করছে কিনা। এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। আরেকটা বলছিলাম অফ পেজ এসইওর কাজ। আর দেখছি আমরা অন পেজ এসইওর কাজ। তাইলে এসইওর ক্ষেত্রে আমরা কি বলতেছিলাম? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়। আর এইটা দিয়ে কি করা হইতেছে? জাস্ট আমাদের এটা এমন একটা প্রক্রিয়া যেখানে আপনার ওয়েবসাইট বা কনটেন্টকে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনের মধ্যে র‍্যাংক আপ করে নিয়ে আসে। আর গুরুত্ব হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো, ব্যবসা বিক্রি, ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়ানো, বিজ্ঞাপন ছাড়া আপনি ফ্রি ট্রাফিক নেওয়া, প্রতিযোগিতা মার্কেটে এগিয়ে আসা, আপনাদের যে প্রতিযোগী যারা আছে তাদের কাছ থেকে আপনি এগিয়ে থাকতে পারেন। আর এসইও কাজ করে কিভাবে? ইন্ডেক্সিং করে থাকে। সারা বিশ্বের যত ধরনের ওয়েবসাইট আছে এগুলি থেকে সার্চিং করে ইন্ডেক্স করে, সেই ইন্ডেক্স থেকে কি করে যে ইউজার যেভাবে তাকে কোয়েশ্চেন করা হয় বা কিওয়ার্ড যেকোনো কিওয়ার্ড এগেইনস্ট এ তার কিভাবে অ্যান্সার করবে সেটাকে ওইভাবে সাজিয়ে নিয়ে আসে। তারপর এটাকে ৩ টা বিভাগে ভাগ করা হয়েছে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও।
অন পেজেস হচ্ছে পেজের ভিতরে কনটেন্টগুলো নিয়ে কাজ করে থাকে। অফ পেজ হচ্ছে বাইরের কাজগুলো পেজের বাহিরের বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করে। টেকনিক্যাল মানে হচ্ছে তার আ টেকনিক্যালি যে ইস্যুগুলি থাকে সেগুলি যেমন হোস্টিং এর স্পিড, তার সিকিউরিটি পলিসি এবং বিভিন্ন সাইট ম্যাপ এই জিনিসগুলো। তো ১ম এ আমরা দেখছিলাম যে SEO এর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ। এখন আমরা আসি SEO কিওয়ার্ড। এই SEO এর কিওয়ার্ডটা কি? যে শব্দ বা বাক্য ব্যবহার করে Google এ সার্চ করা হয়। কি বলছে? যে সকল শব্দ শব্দ অথবা বাক্য একটা ওয়ার্ডও হইতে পারে, আবার মাল্টি ওয়ার্ডও হইতে পারে। তাকে আমরা বলতেছিলাম কিওয়ার্ড। যেমন দেখেন এই যেমন একটা উদাহরণ আছে বেস্ট শো ইন বাংলাদেশ অথবা SEO কি? ল্যাপটপ প্রাইস বিডি। এই যেমন বলতেছিলাম যে একটা মোবাইল সম্পর্কে জানছে। বললাম যে Apple iPhone 17 Pro Max প্রাইস ইন বিডি। এই যে কথাটা আমি লেখলাম। এই কথাটা আমরা যখন যেই কথাটা লিখি Google এ ব্রাউজারে লিখে থাকি, ব্রাউজ করে থাকি, সেটি হচ্ছে কি আমার কিওয়ার্ড। আলাদা কিছু নাই। এবার আমরা আসি প্রধান সার্চ ইঞ্জিনগুলি চিহ্নিত করা। আমরা যে সার্চ ইঞ্জিনে আমরা যে সার্চ করে থাকি, সেই সার্চ ইঞ্জিনগুলি কি, কি? এটা সম্পর্কে একটু জাস্ট চোখ বুলাইয়া যাই। আমরা সবাই ইউজ করি কি? Google টা ইউজ করে থাকি। বিশ্বের 90% লোকই Google ইউজ করে। যেমন বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে Google। তারপর আছে Bing, Bing টা একসময় একটু বেশি ছিল, এখন কমে গেছে। এগুলি কোনো ক্যাটেগরিতে পড়ে না। তারপর আছে Yahoo। Yahoo ছিল একসময় বিশ্বের 98% লোক ইউজ করত yahoo.com সার্চ ইঞ্জিন। এখন এটা হয়তোবা 2 or 3% ইউজ করতে পারে বা 1% হইতে পারে। এটা হচ্ছে Baidu, এটা হচ্ছে চায়নার সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। কারণ ওদের এখানে Google এর ইউজ খুবই সীমিত। এক কথায় হয়েছে অলমোস্ট ইউজ করে না বললেই চলে। VPN ছাড়া ইউজ করতে পারে না, নিষিদ্ধ। তো চীনের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে Baidu। তো ওইখানে গেলে আপনাকে এটাই ইউজ করতে হবে। আর Yandex, Yandex এ রাশিয়ার সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন রাশিয়াতে এবং তুর্কি ও পূর্ব ইউরোপে ব্যবহার করতে দেখা যায়। তো Yandex রাশিয়ার সবচেয়ে বড় এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন, সেখানে ইউজ করা হয়। তো বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন ছিল। বাংলাদেশের সার্চ ইঞ্জিনটার নাম কি ছিল কেউ বলতে পারবেন? পিপীলিকা স্যার। পিপীলিকা স্যার। ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, নাইস, নাইস। কিন্তু আফসোসের বিষয় সেটা বন্ধ হয়ে গেছে। কেন স্যার? এখন সেটা গুগল নাই। সার্চ ইঞ্জিন না গুগল? গুগল সার্চ ইঞ্জিন কিন্তু বাংলাদেশের না তো। বাংলা সার্চ ইঞ্জিন একটাই ছিল, পিপীলিকা। এখন নাই। গুগল আমেরিকার তৈরি এবং সেটা সারা বিশ্বে ইউজ হয়। যেমন মনে করেন এই যে বাইদু এটা কোন জায়গার? চীনের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। তারপর Yandex হচ্ছে রাশিয়ার। কিন্তু বাংলাদেশের একটা ছিল। পিপীলিকা। তারপর হচ্ছে কি? DuckDuckGo, প্রাইভেসি ফোকাসড সার্চ ইঞ্জিন। এটা কি? প্রাইভেসি ফোকাসড সার্চ ইঞ্জিন। DuckDuckGo ব্যবহারকারী ডাটা ট্র্যাক করে না। এই DuckDuckGo তে ব্যবহারকারী ডাটা ট্র্যাক করে না। যেমন আপনি যে সার্চ করতেছেন আপনার কম্পিউটার থেকেই, যেমন Google এ সার্চ করতেছেন। এইটা রেকর্ড থাকে Google এ যে ওই কম্পিউটার ওই আইপি থেকে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়েছিল। কিন্তু DuckDuckGo তে এটা হয় না। এইটা হচ্ছে গিয়ে হিডেন থাকে। এটা হচ্ছে প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন বলে। তো তারপর আমরা আছি ask.com। এই ask.com এটা একটা সার্চ ইঞ্জিন ছিল। এখনো আছে। প্রশ্ন উত্তর ভিত্তিক সার্চ হিসেবে কাজ করে। বর্তমানে জনপ্রিয়তা খুবই কম। একসময় মোটামুটি একটু জনপ্রিয়তা ছিল। Ecosia হচ্ছে গিয়ে এক ধরনের সার্চ ইঞ্জিন। এইখান থেকে সার্চ ইঞ্জিন থেকে যে ধরনের আয় করা হইতো সেটা পরিবেশের বিভিন্ন গাছ লাগানোর জন্য ওইটা ইনকাম ইউজ করা হইতো। এটা খুব কম কাজ করে। এত কম পাবলিসিটি এগুলি হচ্ছে গিয়ে অনেকটা কিরকম? যে বিভিন্ন অর্গানাইজেশন থেকে এগুলি তৈরি করা। এগুলি এক ধরনের ধান্দাবাজিও বলা যায়। কারণ এটা যদি সত্যিকারই এই ধরনের কাজ করতো তাহলে এটা নিয়ে একটু মার্কেটিং করা হইতো এবং মানুষ এটা জানতো এবং এটাকে আপডেটটা ভালোভাবে করতো, মানুষ ইউজ করত। আর হচ্ছে নেভার, দক্ষিণ কোরিয়ার প্রধান সার্চ ইঞ্জিন হচ্ছে নেভার। দক্ষিণ কোরিয়াতে এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, প্রধান সার্চ ইঞ্জিন। তারপরে হচ্ছে
সিজনাম হচ্ছে চেক প্রজাতন্ত্রের জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে সেজনাম। সেজনাম, নেভার, তারপরে ইয়ানডেক্স এবং বাইদু। এগুলি হচ্ছে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে এগুলি জনপ্রিয়তা প্রচুর পরিমাণে আছে। কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে গুগল, কারণ সারা ওয়ার্ল্ডে সব জায়গায় জনপ্রিয়তা আছে। এইবার আমরা আসি ব্রাউজিং এবং অ্যাড অন এক্সটেনশন চিনুন। মানে হচ্ছে গিয়ে আ আমরা যখন এসইও নিয়ে কাজ করব, এই এসইও নিয়ে কাজ করলে আমাদের কিছু এক্সটেনশন থাকতে হয়। যে এক্সটেনশনগুলি নিলে আমরা এসইওর কাজগুলি ভালোভাবে করতে পারবো। সেই এক্সটেনশনগুলি সম্পর্কে আমরা একটু পরিচিত হই। এসইওর কাজ করার জন্য এসব এক্সটেনশনগুলি প্রয়োজন হয়। যেমন কিওয়ার্ড রিসার্চের জন্য আমার যেই এক্সটেনশনটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কিওয়ার্ড এনিহোয়ার। এইটা আমার বেশি প্রয়োজন হয়। কিসের জন্য? গুগল সার্চ ইঞ্জিন এবং কিওয়ার্ড ভলিউম এবং সিপিপি ও কমিউনিকেশন দেখানোর জন্য। কম্পিটিশন আমরা দেখতে পারি কিরকম? এইটা কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে আমরা দেখতে পারি গুগলে এটা কি পরিমাণ সার্চ হইছে, তার কিওয়ার্ড ভলিউম কিরকম। এই কিওয়ার্ড ভলিউম বলতে আমরা কি বুঝি? গুগল সার্চ করে কিওয়ার্ড ভলিউমটা হচ্ছে গিয়ে আমরা এই অ্যাডন্স গুলি আমরা দেখব। আমরা নেক্সট ক্লাসে আমি আমার কম্পিউটারটাকে এই অ্যাডন্স গুলি দিয়ে রিচ করব আপনাদের দেখানোর জন্য। তবে সব গুলি এক্সটেনশন দেখানো যাবে না। কারণ অনেকগুলি আছে আপনার পেইড। কারণ আমি একসময় ইউজ করেছিলাম তখন ওই কারণে আমার জন্য এগুলি ব্লক করে দিছে। কারণ ফ্রিতে আর বেশি তো দিবে না। একটা লিমিটেড পর্যন্ত দেয় সেটাও ব্লক করে দিছে। তো মেক্সিমাম যেগুলি সচরাচর ইউজ করা যায় ওগুলো আমি দেখাইতে পারবো অন্তত। তো এখানে যেটা হচ্ছে গিয়ে দ্যা কিওয়ার্ড এভরিহোয়ার, এটা দিয়ে কি করতেছি আমরা কিওয়ার্ডের ভলিউম দেখতে পাচ্ছি। মানে এই ভলিউম মানে হচ্ছে গিয়ে এই কিওয়ার্ড দিয়ে প্রতি মাসে কি পরিমাণ লোক বা প্রতি ইয়ারে কখন কি পরিমাণ লোক সার্চ দেয় খুঁজে বের করে। এবার আমরা এইটা একটু দেখি যে কিভাবে আমরা এক্সটেনশন এড করতে পারি। আমরা ব্রাউজারে কিভাবে একটা এক্সটেনশন এড করতে পারি। আমরা অনেকেই জানি, তারপর একটু দেখাচ্ছি যারা জানি না তাদের জন্য এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন দিলাম। আমি এখানে সার্চ দেই। আচ্ছা এখানে কি আছে কিছু দেখি তো। সব উল্টা এই যে এসইও কোয়াক আছে এখানে একটা। আছে তো। এই যে একটা আছে। কিওয়ার্ড এভরিহোয়ার। আমি একটু এনেবল করে দিলাম। ইনস্টল করা আছে আমার এখানে। তো ইনস্টল করব কিভাবে? আমরা জাস্ট এই কিওয়ার্ড এভরিহোয়ার এই কথাটা এখানে লিখব। লেখার পর যে কপি করেছিলাম হয়নি তো। কোথায় গেল কিওয়ার্ড এভরিহোয়ার? অথবা এইখানেও লিখতে পারি, গুগলের সার্চে লিখতে পারি। এই যে এখানে চলে আসবে। এখানে আসার পর আমরা জাস্ট এই যে গুগল ক্রোমের জন্য বা ফায়ারফক্সের জন্য, এডজের জন্য যে ব্রাউজার আমরা ইউজ করতে চাবো সেটার জন্য আমরা সেটআপ দিব। নরমালি ম্যাক্সিমাম আমরা ইউজাররা গুগল ক্রোম ইউজ করি। এখানে ক্লিক করলেই আমার ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই ইনস্টল করার প্রয়োজন নাই। এখন আমি যাব সাপোজ আমি এটা সার্চ দিই। কি দিয়ে সার্চ দিব? রেড সাপোজ রেড টি-শার্ট প্রাইস ইন আচ্ছা
দেখেন আমি সার্চ দেওয়ার পরে আমার এখানে চলে আসছে। এখানে দেখাচ্ছে কি? কত সময়ের ভিতরে? প্রায় 0.24 সেকেন্ডের ভিতরে কাজ করছে না। রেজাল্ট দিচ্ছে না কেন? হ্যাঁ, এখানে চলে আসছে দেখেন। SEO ডিফিকাল্টি চলে আসছে। ব্র্যান্ড কোয়েরি নো এই যে অফ পেজ ডিফিকাল্টি এত, অন পেজ ডিফিকাল্টি এত। এই যে এই সাইডের উপরে চলে আসছে। রান SEO রিপোর্ট দেখেন এখানে রিপোর্টগুলো চলে আসছে কিন্তু এভরিহোয়ার এর সম্পর্কে এখানে কতটুকু দিছে ভলিউম এখানে দেওয়ার কথা। আমি একটু এখান থেকে দেখি। এই তো সমস্যা। টাকা দাও, টাকা দাও। মানে এটা হচ্ছে কি এগুলি অ্যাকচুয়ালি আমাদের পেইড ভার্সন ইউজ করতে হয়। ঠিক আছে? আমার তো এখানে পেমেন্ট করা নাই তো ফ্রি অবস্থায় আছে। এজন্য আমাকে রিপোর্টগুলি কি করতেছে দেখেন। এখানে স্টার সাইন দিয়ে অবলিক মান দেখাচ্ছে। মাসে এত, সিপিসি রেট কত এত ডলার, কম্পিটিশন এ কি আছে এগুলি কিচ্ছু দিচ্ছে না রিপোর্ট। আরো রিপোর্ট আসে এভরিহোয়ার সে টাকা চাচ্ছে। যখনই আমি রিপোর্টটা দেখতে চাচ্ছি তখনই আমাকে পাঠিয়ে দিচ্ছে যে ব্রোঞ্জ সাবস্ক্রাইব করো $7 লাগবে পার মাসের জন্য, সিলভার করো $14 লাগবে, গোল্ড করো এটা লাগবে। যখন আপনারা করবেন তখন এই টুলস গুলি আপনাদের ব্যবহার করতে হবে এবং এই সম্পর্কে আরকি জাস্ট আপনার এখনো তো ইউজ করেন নাই, আপনার কম্পিউটারে ইউজ করে দেখতে পারেন এই জিনিসগুলা। তাইলে মনে করেন মোটামুটি কারণ আপনি এখনো ফ্রি আছেন। এখনো ইউজ করেন নাই। আমি ইউজ করতে ফ্রি সেশনটা শেষ হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের ভলিউম, সিপিপি মানে কি পরিমাণ কিওয়ার্ড আমরা মানে সার্চ করে। এই লেখাটা লিখে কতজন লোক সার্চ করে থাকে সেটা মান্থলি প্রতি মাসে সেটা আমরা দেখতে পারবো। এবং সেটা এটাও দেখতে পারবো কোন কান্ট্রিতে বেশি ইউজ করে, ওই কান্ট্রি থেকে কোন জোনে বেশি ইউজ করে সেটাও আমরা দেখতে পারবো। তারপর আছে সিপিসি আছে। এবং কম্পিটিশন আছে। আপনার কম্পিটিশন গুলি কিরকম যে সবার উপরে এই জিনিসগুলো আমরা দেখতেছিলাম। কম্পিটিশন মানে হচ্ছে গিয়ে এই কিওয়ার্ডের আপনার কম্পিটিশন কতজন আছে। মানে এই কিওয়ার্ড নিয়ে কতজন লোক কাজ করেছে, কতটা ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা আছে। আর এই সিপিসি রেট হইছে কিরকম? এর উপরে আপনি যদি এড আসে আপনার ওয়েবসাইটের মধ্যে তাহলে এর এগেইনস্ট এ আপনাকে পার ক্লিকে কত টাকা দিবে। আরেকটা আছে উবার সাজেস্ট এক্সটেনশন, কিওয়ার্ড এবং কম্পিটিশনের ডাটা দেখায়। এখানে যদি কিওয়ার্ডের কম্পিটিশন ডাটা দেখায়, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের যে টুল তার জন্য এই ২ টা হয়। অ্যাকচুয়ালি আমরা এগুলো দিয়ে ইউজ করি না। আমরা মূলত বেশিরভাগ মানুষ ইউজ করে যারা এই ডিজিটাল মার্কেটিং করে। অ্যাসরাপ এটি বেশি ইউজ করা হয়। SEO টুলস, অ্যাসরাপ এগুলিতে বেশি ইউজ করা যায় অথবা Google এর আরো জিনিস আছে। Google এই যে সার্পার SEO আছে। তো এগুলো দিয়ে বেশি কাজ করা যায়। এছাড়া আরো আছে। আমরা কিছু টুলস দেখবো, সামনে বলে দিব নাম যে এই কটা টুলস বেশি আমরা ইউজ করে থাকি বা যারা প্রফেশনাল ইউজ করে তারা করে থাকে। আর অন পেজ স্যার SEO এগুলো হচ্ছে শুধু হ্যাঁ, বলেন। স্যার এই বলেন। কিওয়ার্ড হুম। এভরিহোয়ার পরিবর্তে আমরা কিওয়ার্ড রিসার্চ অথবা রিসার্চ ভলিউম, সিপিসি বা কম্পিটিশন এগুলো তো ফ্রি টুলস আছে স্যার। আমরা ওগুলোর মতো কাজ করতে পারি। ওগুলো ফ্রি স্যার সম্পূর্ণ। কোনগুলা? হ্যাঁ, বুঝতে কিওয়ার্ড পারিনি। রিসার্চ, হুম, সার্চ ভলিউম আর সিপিসি হুম, এই টুলস হুম, গুলা মোটামুটি ফ্রি স্যার। এগুলা দিয়া কিওয়ার্ডটা রিসার্চ ভালো করা যায় আর কি। কম্পিটিশনও একটা টুলস আছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, কমিউনিটি টুলস আছে। এগুলোতে করা যায়। অনেকগুলো ফ্রি টুলস আছে। মানে জাস্ট নরমালি কিওয়ার্ড এগুলোর একটু জনপ্রিয়তা বেশি আছে এজন্য এটার কথা বলছি। কিন্তু এটা একটা পেইডই আরকি। পেইডে ভালো কাজ করে। পেইড দিয়ে করা যায় ভালো। তো তারপর আমরা আসি আর যেটা হচ্ছে পেইডে মানে কি ফ্রিও আপনি ভালোই ইউজ করতে পারেন। আমি অনেকদিন ব্যবহার করে ফেলছি তো এইজন্য আমাকে বন্ধ করে দিছে আরকি। আ তারপর হচ্ছে অন পেজ SEO এনালাইসিস এক্সটেনশন। এটা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে অন পেজ SEO এক্সটেনশন এর ক্ষেত্রে আমরা দেখতেছি কিরকম কিগুলি আছে যেমন মনে করেন অন পেজ SEO, ব্রোকেন লিংকস, HR প্লাগইনস, SERP রিভিউ আর এই যে ডিটেইলস SEO এক্সটেনশন দিয়ে আমরা কি করতে পারি? এই যে SEO মেনশন দিয়ে এই জিনিসগুলো দেখতে পারি। আর ডিটেইলস SEO এক্সটেনশন আছে একটা। সেটাতে টাইটেল, মেটাডাটা, হেডার, স্কিমা অল ইন ওয়ান চেক।
এগুলি আমরা এইসব জিনিস চেক করতে পারি এটা দিয়ে জাস্ট দেখা যায় আরকি। ব্যাকলিঙ্ক এনালাইসিস করার জন্য মোজবার। এই মোজবারটা সবচেয়ে বেশি ইউজ করা হয় ব্যাকলিঙ্ক এনালাইসিস করার জন্য। কারণ ডিএ, পিএ, স্পাম স্কোর এবং ব্যাকলিঙ্ক রিভিউটা এটা প্রচুর ভালোভাবে ইউজ করা। আচ্ছা মোজবার আমার এখানে থাকার কথা। মোজবারটি একটু দেখি। কই গেল এক্সটেনশন? একটু বন্ধ করে দিই। এই দেখো ওর লগইন চাচ্ছে। এর ক্ষেত্রে নিচে এইভাবে সুন্দরভাবে শো করে। এটা কোনো কথা? আল্লাহ জানে মনে আছে কিনা, ঠিক আছে কিনা, ঠিক নেই। Enter email address. If this email address exists, we have sent you reset link পাঠিয়ে দিছে। এটা আসতে থাকুক, এর মধ্যে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। মুস্তাফিজুর ভাই আপনার হোয়াটসঅ্যাপ লাস্ট নাম্বার একটু বলবেন একটু? না আসতেছে না। আচ্ছা মোজবার ভিতরে এই যে এগুলি সম্পর্কে একটু ডিটেইলস আমরা একটু দেখবো, সামনের দিকে এগুলি আছে। যেমন ডিএ ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে কি পরিমাণ স্পামিং করা হয়েছে সেগুলো দেখে, আর ব্যাকলিঙ্ক ওভারভিউ মানে হচ্ছে একটা ব্যাকলিঙ্ক এই একটা ওয়েবসাইটের ক্ষেত্রে বা একটা কিওয়ার্ড এগেইনস্ট এ যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে সেটা আমরা দেখতে পাই। আর Ahrefs SEO টুলবার, এই Ahrefs টা সবচেয়ে বেশি বাংলাদেশের বা ইউজ করে। আমি দেখেছি যেটা Ahrefs সবচেয়ে বেশি ইউজ করে, মোজবার ইউজ করতে। Ahrefs এর ভিতরে অ্যাকচুয়ালি সবকিছুই পাওয়া যায়, দেখা যায়। ব্যাকলিঙ্ক ডাটা, ডোমেইন অথরিটি এবং SEO ম্যাট্রিক্স দেখতে পাই। র‍্যাঙ্ক এন্ড শার্প অ্যানালাইসিস এর জন্য ইউজ করে গুগল সার্চ রেজাল্ট র‍্যাঙ্কিং আপ ডাউন দেখায় এবং দেখতে পাই আমি শার্প SEO এক্সটেনশন দিয়ে আমরা SERP কনটেন্ট অ্যানালাইসিস করতে পারি। টেকনিক্যাল SEO টুলস এর জন্য ইউজ করা হয় লাইট হাউস আর চেক মাই লিংক ইউজ করা হয়। এই ২ টা ইউজ করা হয় কি জাস্ট এই ২ টি শুধুমাত্র ইউজ করা সেটা না। আর একটা টুলস দিয়ে শুধুমাত্র যে এই যেমন টেকনিক অ্যানালাইসিস SEO করা হয় এটা না। একটা টুলস দিয়ে সাধারণত অনেকগুলি কাজই করা যায়। তো এগুলির ক্ষেত্রে সাধারণত এগুলি ইউজ করা হয়। এটার জন্য এখানে জাস্ট এক্সাম্পল স্বরূপ দেওয়া হয়েছে। রাইটিং অ্যান্ড কনটেন্ট অপ্টিমাইজেশন। রাইটিং অ্যান্ড কনটেন্ট অপ্টিমাইজেশন এর ক্ষেত্রে আমরা কি করছি যেমন Grammarly আমরা ইউজ করে থাকি। Grammarly দিয়ে কি করা হয় যে কনটেন্টের কোয়ালিটিটা মেইনটেইন করা হয় যে আমরা একটা সেন্টেন্স লিখি এটাকে আরো কত গুছিয়ে লেখা যায়। তবে এখন থেকে এগুলির চাইতে SEO তে অনেক সুন্দরভাবে লেখা যায়। Grammarly দিয়ে গ্রামাটিক্যাল জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করা
করে এবং আপনার গ্রামাটিক্যাল কোনো ভুল হয়ে থাকলে সেটা ধরে দেয়, কোনো টেক্সট লেখা ভুল হয়ে থাকলে সেটা ধরে দেয় এবং এটাকে আরো উন্নত মানের সেন্টেন্স কিভাবে ইউজ করা যায় সেটা আপনাকে বুঝিয়ে দিয়ে থাকে। তো গ্রামারালি নরমালি ইউজ করতে পারেন, ফ্রি যতটুকু আছে অতটুকু আপনি ইউজ করতে পারেন নরমালি কার্যক্রমের জন্য, শুধুমাত্র এসইও এর জন্য সেটা না, ভালো রেজাল্ট পাবেন। কনটেন্ট কোয়ালিটি ঠিক রাখে। আরেকটা আছে এই যে হেমিংওয়ে, এটা দিয়ে আমরা কি এডিটর দিয়ে কি হয়েছে, ওয়েবের পড়তে সহজ কনটেন্ট তৈরি করে দেয়। মানে এটাকে সহজ ভাষায় লেখার জন্য ব্যবস্থা করে দেয়। এই কনটেন্ট রাইট করতে সুবিধা হয়। ওয়েব স্ক্র্যাপিং এবং কপি টুলস, এসইও মেটা ইন ওয়ান ক্লিক। এটার নাম হচ্ছে এসইও মেটা ইন ওয়ান ক্লিক। এটা দিয়ে কি করা হয়, এনি ওয়েবসাইট থেকে ফুল এসইও মেটাডাটাকে দেখতে পাওয়া যায়। যেকোনো একটা ওয়েবসাইটে যখন আপনি রিসার্চ করতে যাবেন কোনো একটা ওয়েবসাইট সম্পর্কে বা আপনার কম্পিটিটরদের নিয়ে অ্যানালাইসিস করতে যাবেন, তখন এটা খুব প্রয়োজন হয়ে থাকে। তো ওইখান থেকে আপনাকে ফুল এসইও মেটাডাটাটা আছে সেটা আপনি দেখতে পাবেন। ওয়েব স্ক্র্যাপিং ক্রোমোর একটা এক্সটেনশন। তো এটা দিকে এসইআরপি ডাটাকে স্ক্র্যাপিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে হচ্ছে কি নরমালি যেই যে এক্সটেনশন গুলি বেশি ইউজ করা হয় তার এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি। সবচেয়ে বেশি ইউজ করা হয় এই ১০ টা। এছাড়াও আরো অনেক আছে, এগুলি ইউজ করা হয় যেমন কিওয়ার্ড এভরিহোয়ার, এসইও মিনিং, মুজবার, আসরাফ টুলস, টুলবার এবং ডিটেইলড এসইও। এগুলি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আপনার যে ফ্রি ভার্সন যতটুকু পাওয়া যায়, ফ্রিতে যতটুকু পাওয়া যায়, যেমন আমি যদি এই কম্পিউটারের ভিতরে আমি যদি নতুন করে সেটআপ দিয়ে থাকি, আমরা মনে করি আমাদের ২-৩ টা যদি Google অ্যাকাউন্ট থেকে থাকে, আমরা আনইনস্টল করে ইনস্টল করে আমরা একটা নির্দিষ্ট সময় আবার ফ্রি একটা অংশ পর্যন্ত পেয়ে থাকি। তখন আবার ইউজ করতে পারি। ওইভাবে দিয়ে অনেকটুকু আপনি করতে পারেন। আর যখন আপনার টাকা ইনকাম হবে বা বেশি প্রয়োজন হবে তখন আপনি কি করতে পারেন, পেইড করে নিতে পারেন। যখন আপনি প্রফেশনাল কাজ করেন তখন অবশ্যই পেইড নিয়ে নিবেন। যেমন মনে করেন অ্যাশরাফ, মোজবার বা এভরিহোয়ার এই ২ টা ৩ টা নিলেই হয়ে যায়। কাজ হয়ে যায়। তো নরমালি এই ১০ টা এক্সটেনশন আপনি একটু নরমাল যদি ফ্রি থাকেন, একটু প্র্যাকটিস করে দেখতে পারেন যে কি হয় আউটপুট রেজাল্ট গুলা এবং এগুলো একটু এনালাইসিস করতে পারেন। আর যারা বেশি প্রয়োজন আছে সেটা দেখতে পারেন। এবার আসে ব্যাকলিংক এবং এর ইম্পোর্টেন্স। ব্যাকলিংক আমার কি জন্য প্রয়োজন হয়? কেন আমরা ব্যাকলিংক করে থাকি একটা ওয়েবসাইটের? আর ব্যাকলিংক জিনিসটা কি? যেমন মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের ভিতরে নাম দিলেন সাপোজ bangladesh.com বা মনে করেন seo.com। এখন আপনার এই ওয়েবসাইটটির ভিতরে যে SEO সম্পর্কে অনেকগুলি কনটেন্ট লিখছেন। আরেকটা ওয়েবসাইট আছে খুব নামকরা একটা লোকের। সেই ওয়েবসাইটের ভিতরে বলা হইল যে আপনি যদি SEO সম্পর্কে জানতে চান, তাহলে বিস্তারিত জানতে চান তাহলে seo.com এ গিয়ে দেখতে পারেন। সুপারিশ করল। এই যে একটা অন্য একটা ওয়েবসাইটের ভিতরে আপনার ওয়েবসাইট সম্পর্কে যে একটা লিঙ্ক দিয়ে দিল, এটি হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক। ব্যাকলিংক হলো একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া। যদি কোনো ওয়েবসাইট থেকে তাদের লেখার মধ্যে আপনার ওয়েবসাইট লিঙ্ক দেয়, এটাকে ব্যাকলিংক বলা হয়। ইনবাউন্ড লিঙ্ক, ইনকামিং লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক ও বলা হয়। এটা কি লিঙ্ক বলে? ইনবাউন্ড লিঙ্ক বলে, ইনকামিং লিঙ্ক বলে বা এক্সটার্নাল লিঙ্কও বলা হয়। এই ব্যাকলিংকে এই ৩ টা আর ব্যাকলিংক তো আছেই। এই ৩ টা নামেও বলা হয়ে থাকে। তো এতে করে কি হয় যখন এটা কি স্যার হুম? তাহলে যে অ্যাড দেওয়ার মতো হচ্ছে নাকি? Google Ads যেরকম দেয় বিভিন্ন ওয়েবসাইটে কোনো না, অ্যাড প্রোডাক্ট না, অ্যাড না। এই যেরকম না, এরকম না। যেমন মনে করেন যে একটা ওয়েবসাইট আছে। সাপোজ মনে করেন যে একটা ওয়েবসাইট লেখা হইছে। একটা ওয়েবসাইটের মধ্যে একটা ব্লগ লেখা হইছে। ব্লগটা কিরকম আমি জাস্ট একটা ওয়েবসাইটের নাম বলি। একটা বলেন না, একটা ওয়েবসাইটের নাম বলেন। মনে আসে না যেকোনো সবসময়। সাইট স্যার? যেকোনো ওয়েবসাইট। স্যার আমার একটা ওয়েবসাইট ভিজিট করতে পারেন DUE ডি UE ইউই DREAM dream.com ডিউড্রিম আর হ্যাঁ dream.com ঠিক আছে। এটা এমনি ডেমো রাখা আছে স্যার, কোনো ডিজাইন করা নাই। আচ্ছা, রাখা কোনো সমস্যা নেই। সাপোজ মনে করেন এই একটা ওয়েবসাইট আছে। তো এখানে বইতে মনে করেন যে আপনি একটা ব্লগ লেখছেন, এই ব্লগটা। এই ব্লগের মধ্যে মনে করেন যে আপনি একটা আরেকটা ওয়েবসাইটে লিঙ্ক দিলেন যে এই জায়গায় ঢুকলে আপনি এই সম্পর্কে ভালো জানতে পারবেন। আপনার তো অনেক কনটেন্ট থাকে এখানে, তাই না?
কনটেন্টের মধ্যে যেকোনো একটা কনটেন্ট লেখার ভিতরে কোন জায়গায় থাকবে? লেখার ভিতরে একটা লেখার ভিতরে আপনি মনে করেন যে এই ক্লিয়ারলি সম্পর্কে ভালো জানা যাবে। এই ক্লিয়ারলি সম্পর্কে আপনি একটা লিঙ্ক দিয়ে দিলেন। এখানে একটা লিঙ্ক হাইপার লিঙ্ক করে দিলেন এটাকে বা অ্যাঙ্কর লিঙ্ক করে দিলেন। এখানে ক্লিক করলেই আপনার ওই সাইটে SEO.com এর সাইটে চলে গেল। এই যে আপনার এই সেট থেকে যে ওই লিঙ্কে চলে গেল, মানে কি আপনি বলতেছেন যে আপনি ওই ওয়েবসাইটটাকে কি করতেছেন? প্রেফার করতেছেন। এখন আপনার ওয়েবসাইটটা যদি পপুলার হয়ে থাকে, তাহলে কি হবে? ওই লিঙ্কের মাধ্যমে মানুষ ওই ওয়েবসাইটটাকে যাবে না? আর Google জি যখন দেখবে স্যার। যে এরকম একটা দামি ওয়েবসাইটের ভিতরে এত ভালো একটা ওয়েবসাইটের ভিতরে ওই ওয়েবসাইটটাকে ব্যাকলিঙ্ক করা হইছে, তাইলে অবশ্যই যেটাকে ব্যাকলিঙ্ক করা হইছে বা সুপারিশ করা হইছে, তাহলে ওই ওয়েবসাইটটা অবশ্যই ভালো। তখন তাকে কি বলে? তাকে কি করে? তার র‍্যাংকিং বাড়াইয়া দেয়। স্যার আমি কি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা ওই যেকোনো আমার ইচ্ছামত যেকোনো ওয়েবসাইটের মধ্যে ঢোকাতে পারবো ব্যাকলিংকের মাধ্যমে? আপনি কিভাবে ঢুকাবেন? ওই ওয়েবসাইটটা যার, সেই না অ্যাক্সেস ঢুকাইতে পারবে। জি স্যার ওইটাই আপনাকে অ্যাক্সেস বুঝতেছিলাম না দিলে আপনি ভাবছিলাম। ঢুকাইতে পারবেন। কিন্তু ওই যেই ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইট আপনাকে ব্যাকলিঙ্ক দিবে, ওই হ্যাঁ। ওয়েবসাইটে তো আপনাকে পারমিশন দিতে হবে। এই ব্যাকলিঙ্ক অনেক সময় কি করা হয়? গেস্ট পোস্ট। এই ব্যাকলিঙ্ক নিয়ে আরো অনেক কথা আছে। এখানে তো সিম্পল কথা। এটা ফার্স্ট জাস্ট কনসেপ্ট, বেসিক কনসেপ্ট SEO সম্পর্কে বলা হইতেছে। তো ওইটা যদি আপনাকে ওইখান থেকে যখন কোনো ওয়েবসাইট থেকে যখন আপনাকে দেওয়া হবে, কোনো পারমিশন দেওয়া হবে, তখনই না আপনি পাবেন। এর জন্য গেস্ট স্যার পোস্ট এখানে আছে, লেখা আছে বিভিন্ন যদি কোনো ওয়েবসাইট তাদের আছে। লেখার মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেয়, মানে আমার এই ওয়েবসাইটের লিঙ্ক অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে দিবে এমন বোঝানো হচ্ছে না স্যার ব্যাকলিঙ্ক? মানে এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট কি বলা হয়েছে দেখেন। ব্যাকলিঙ্ক হলো একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক। যেন একটা ওয়েবসাইট থেকে যেমন আপনার ওয়েবসাইটের ভিতরে যে অন্য একটা ওয়েবসাইটে যদি লিঙ্ক দেন, আপনার ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটে অন্য যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছেন, হ্যাঁ, ওই অন্য ওইটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক। জন্য ব্যাকলিঙ্ক। হ্যাঁ, অন্য ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক হইছে, আপনার জন্য না কিন্তু। আপনি যে দিয়েছেন আপনার জন্য ব্যাকলিঙ্ক হয় নাই। আপনি যেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছেন সেই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্ক হইছে। আছে। এটাকে বলা হয় আরেকটা কি? ইনবাউন্ড লিঙ্ক, ইনকামিং লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। এবার আসি আমরা ব্যাকলিঙ্ক সম্পর্কে দেখেন কি লাভ হয় ব্যাকলিঙ্ক দিলে? Google এর র‍্যাংক বাড়ায়। Google মনে করে যে সাইটে অন্য ভালো সাইটের লিঙ্ক দিচ্ছে, সে সাইটে ভালো ও বিশ্বাসযোগ্য কনটেন্ট আছে। ফলে এর র‍্যাংক বাড়ায় দেয়। এটা কি ওয়েবসাইট স্পন্সর সিস্টেম নাকি স্যার? আমার সাইটের লিঙ্ক যদি অন্য সাইট দেখাইতে চায় আমার কাছ থেকে কিছু খরচ নিতে পারে না স্যার? হ্যাঁ, এরকম সিস্টেম আছে। এটাকে গেস্ট লিঙ্ক, গেস্ট আরকি। কি বলে? গেস্ট পোস্ট। মানে কিরকম করে? এই গেস্ট পোস্ট হচ্ছে কিরকম? আপনি পারমিশন দিলেন যে, হ্যাঁ, আপনি আমার এখানে পোস্ট করতে পারেন। আপনি আমার এখানে ২০০০ ওয়ার্ড একটা পোস্ট করেন। আপনি আমাকে মাসে এত টাকা দিয়েন। আমি আমার জি ওয়েবসাইটে স্যার। আপনার এই পোস্টটা দিতে দিলাম। তখন উনি মনে করেন উনার মতো করে লিখে দেয়। আপনি তাকে পারমিশন দিয়ে দিলেন। সে মনের মতো করে গুছাইয়া সে লিখে তার ওয়েবসাইটের একটা লিঙ্ক ২ টা লিঙ্ক দিয়ে দিল। বুঝেন নাই? আপনি তাকে পারমিশন দিয়ে দিলেন স্যার এবং সে এগেইনস্ট এ তাকে টাইম দিয়ে দিলেন যে আপনার গেস্ট পোস্টটা আমি ১ বছর রাখবো। আপনি তাহলে ১ বছরের জন্য আপনি আমারে $২০ দিয়েন। তাহলে আমি দিতে দিব না? দিব না। জি স্যার আর সেই বুঝলাম। গেস্ট হ্যাঁ, হ্যাঁ। এরকম হয়। এটা চলে মার্কেটে। একেকটা পোস্টের জন্য $১০০ $২০০ ও নেয়। এর কোন সময় নেয়? যখন আপনার পেজে ঐরকম ভিজিটর থাকবে। হিউজ ভিজিটর থাকবে, আপনার পেজ র‍্যাংক আপ থাকবে তখন। আবার অনেক সময় দেখা যায় ১ সেন্টও দিতেছে না। হয় এরকম। Google মনে করে যে তারপর হচ্ছে গিয়ে অনেক সময় ব্যাকলিঙ্ক দেওয়া সাইট থেকে সরাসরি ভিজিটর আসে। ওই লিঙ্ক থেকে সরাসরি আসে। একে বলা হয় রেফারাল ট্রাফিক। এই ট্রাফিকটা বলে রেফারাল ট্রাফিক। ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি। উচ্চমানের সাইট থেকে ব্যাকলিঙ্ক পেলে আপনার সাইটের কি ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বেড়ে যায়। যখন উচ্চমানের মানে কি একটা ওয়েবসাইট আছে সেটার র‍্যাংক আপ ভালো আছে, সেটার ভিজিটর ভালো আছে, যেখানে মনে করেন যে প্রতিদিন প্রচুর পরিমাণে ভিজিটর আসে। ওইখান থেকে যে আপনার ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক আসে তাহলে তো স্বাভাবিক কি এটার ডোমেইন অথরিটি বেড়ে যায়। বড় কি ডোমেইনটা তাহলে ভ্যালু আছে। কারণ সবাই এখানে আসতে বলতেছে, ব্যাকলিঙ্ক দিচ্ছে। এবং ওরা যে পেজগুলো লিঙ্ক দেয় সেই পেজের অথরিটি বেড়ে যায়। পেজের ভ্যালু বেড়ে যায়। তখন ওইগুলি Google স্যার র‍্যাংক আপ করে ফেলে। দ্রুত স্যার ইনডেক্সিং। এই যে Google বট নতুন সাইট হ্যাঁ, বলেন। স্যার অনেক সময় স্যার ইউটিউবে ফেসবুকে দেখা যায় লিঙ্ক দেয়া থাকে। এগুলো কিভাবে দেয় স্যার তাহলে?
এই ব্যাকলিঙ্ক গুলো দেখা যাবে বা বিভিন্ন লিঙ্ক ওই দেওয়া থাকে ওইটা স্যার ব্যাকলিঙ্ক না, অ্যাড অ্যাড ওইটা থাকে স্যার। ওইটা না, ওইটাকে ব্যাকলিঙ্ক বলা যায়, কিন্তু ওইটা হচ্ছে কি কিরকম সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলে ওইটাকে। সরাসরি ব্যাকলিঙ্কের একটা পার্ট, বাট সোশ্যাল মিডিয়া লিঙ্ক। ওইখানে হচ্ছে কি আপনি বিভিন্ন ধরনের পোস্ট করতে পারেন, ফেসবুকে দিতে পারেন, ইউটিউবে দিতে পারেন। দেওয়ার পরে আপনি ডিসক্রিপশনে বিভিন্ন সাইটের লিঙ্ক দিয়ে দিলেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন যে এই সম্পর্কে আমি এখানে বিস্তারিত বলেন, মনে করেন একটা পড়ার সম্পর্কে বিস্তারিত বলেন, বলার পর আপনি লিঙ্ক দিয়ে দিলেন, লিঙ্ক দিয়ে বলেন যে ওইখানে গেলে আপনি এই পড়াটা কিনতে পারবেন বা এর সম্পর্কে আরো ডিটেল জানতে পারবেন। অথবা মনে করেন আপনি একজন ব্লগার, বলে দিলেন যে আমি এখানে যদি আপনার যদি এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু থাকে, তাহলে আমার ইয়াতে ফেসবুকের এই পেজ আছে, এই পেজে আসেন বা এই গ্রুপ আছে, গ্রুপে জয়েন করেন। অথবা মনে করেন আমার কোন লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, এখানে ফলো করতে পারেন। অথবা মনে করেন যে আরো কিছু আছে না, বিভিন্ন ধরনের সাইট থাকে, ওখানে আমি প্রচার দিতে পারি। অথবা মনে করেন আরেকটা আছে, যেমন আমি ইয়া করি, মানে সাপোজ অ্যামাজনের ওইখানে আমি অ্যাফিলিয়েশন করে থাকি। তো আমি কি করলাম, একটা প্রোডাক্ট সম্পর্কে বা ২ টা প্রোডাক্ট সম্পর্কে বা এই টাইপের প্রোডাক্ট সম্পর্কে আমি বা কোনো স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলতেছি। এখানে ডিটেইলস একটা ভিডিও দিলাম। ভিডিও দেওয়ার বললাম যে এই ধরনের স্বাস্থ্য সমস্যার বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনতা যে বিভিন্ন ধরনের যে মেডিসিন আছে বা সাপ্লিমেন্ট আছে, সাপ্লিমেন্ট গুলি নিতে চাইলে আপনি Amazon থেকে নিতে পারেন। এই প্রোডাক্টটা ভালো আছে। এই প্রোডাক্টের লিঙ্ক গুলি আমি নিচে দিয়ে দিচ্ছি। আপনি বিস্তারিত ডিটেইলস এ দেখতে ইয়াতে ডেসক্রিপশনে দেখেন, ওইখানে লিঙ্ক দেওয়া আছে। ওইটা কিনলে আপনি খাইলে আপনি এক্কেবারে স্লিম হয়ে যাবেন। তো এরকম স্যার এই যে থাকতে পারে। তখন এতে করে কেউ যদি ওইখানে Amazon এ ঢুকে যদি প্রোডাক্ট কিনে বা ব্রাউজ করে, তখন কি সে একটা কমিশন পাবে। এফিলিয়েশন করার জন্য। হ্যাঁ, বলেন কি যেন বলতেছিলেন? স্যার এই যে ইউটিউবে যে সকল অ্যাডস দিয়ে থাকে, অ্যাডস শেষ হলে পাশে একটা লিংক আসে, এম বিভিন্ন ওয়েবসাইটের লিংক। ওইগুলো কি ব্যাকলিংক হিসেবে বলা যাবে স্যার এগুলোকে? হ্যাঁ, ব্যাকলিংকের মতোই। ওটা ব্যাকলিংকই। ওই যে এটা সোশ্যাল মিডিয়া ব্যাকলিংক আরকি। এটা তো পেইড ব্যাকলিংক করা টাকা দিয়ে কেনা হচ্ছে স্যার এই কোনটা, সুবিধাটা। কোনটা? বুঝতে হ্যাঁ, পারিনি। এই এর সুবিধা? সুবিধাটা তো টাকা দিয়ে কেনা হচ্ছে, তার জন্য না, না, টাকা দিয়ে কিভাবে কিনতে হইছে? কোনটা কথা বলতেছেন? আমি তো এখানে স্যার এই যে করতেছি। কোন এই যে লিংকের কথা বিভিন্ন অ্যাডস বলতেছেন? যখন শো করানো হয়, আমি ও এড আমার আসে যে। না, 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 না। হ্যাঁ, সেটা হ্যাঁ, সেটা এড, সরাসরি এড। সেটা ব্যাকলিংক বলা যায় না। অ্যাড শেষে যে লিংকটা সরাস শো করে। হ্যাঁ, হ্যাঁ, সরাসরি এড। ওইটা সরাসরি এড। অ্যাডভার্টাইজমেন্ট। ওটা ব্যাকলিংক না। ওইটা সরাসরি এড। ওইটা থেকে আপনি কোনো জি স্যার, ফ্যাসিলিটি বুঝতে পাবেন না। পারছি। জি ওইটা স্যার, আপনার সাইটের ভিতরে সরাসরি আপনি টাকা দিয়ে ট্রাফিক নিতেছেন। জি ওটা স্যার। পেমেন্ট করে ট্রাফিক নিচ্ছেন। মনে করেন আপনি পেমেন্ট করে ট্রাফিক নিলেন। পরবর্তীতে আপনি যখন আবার ওইখানে এই পেমেন্ট ছাড়া, মানে এড ছাড়া নরমালি যখন লগইন করলেন, ওইটা পেজের জন্য ভালো। কিন্তু এড থেকে আসলে পেজের কোনো লাভ নেই। সরাসরি এড থেকে আসলে কোনো লাভ নেই। শুধু একটা ট্রাফিক বাড়লো, যে একজন ভিজিটর বাড়লো এবং সে যদি কোনো প্রোডাক্ট কিনে, তাহলে প্রোডাক্ট কেনা-বেচা হইল। আর ওই ব্র্যান্ডের সম্পর্কে পরিচিতি পাইল। দ্রুত ইন্ডেক্সিং গুগলে বট নতুন সাইট বা পেজে দ্রুত খুঁজে পেতে ব্যাকলিংকের মাধ্যমে এতে আপনার কনটেন্ট দ্রুত ইন্ডেক্সিং হতে পারে। ব্র্যান্ড ভ্যালু বাড়ায়। এই যে বড় বা জনপ্রিয় ওয়েবসাইটে আপনার লিঙ্ক থাকলে ব্র্যান্ডের প্রতি বিশ্বাস বাড়ে। এইবার আসেন, এই ব্যাকলিংক ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ডু ফ্লো ব্যাকলিংক, আরেকটা হচ্ছে কি নো ফ্লো ব্যাকলিংক। কই গেল? নো ফ্লো গেছে কই? আছে মনে হয়। এই যে হ্যাঁ, নো ফ্লো ব্যাকলিংক। এখন ডু ফ্লো ব্যাকলিংকটা কিরকম? একই লিঙ্ক যখন আমরা করি, লিঙ্কগুলি সাধারণত কিভাবে করা হয় আমি একটু দেখাচ্ছি। যেমন আপনারা যারা ওয়েবসাইট তৈরি করছেন তারা আপনি ভালো করে জানেন। যে ডু ফ্লো ব্যাকলিংক হলো সেই লিঙ্কে যেটা গুগল এবং অন্য সার্চ ইঞ্জিনে ফলো করে ও এসইও তে প্রভাব ফেলে। অন্য সার্চ ইঞ্জিনে ফলো করে এবং এসইও কে প্রভাব করে। এখন দেখেন, গুগল সেই লিঙ্ককে ভোট হিসেবে গণ্য করে। র‍্যাংকিং বাড়াতে সাহায্য করে। মানে ডু ফ্লো ব্যাকলিংকের। এতে করে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বাড়ে। তাহলে ডু ফ্লো ব্যাকলিংকে কি বলতেছে? গুগল সেই লিঙ্ককে ভোট হিসেবে গণ্য করে, মানে কি একটা র‍্যাংক হিসেবে সেটা পজিটিভ মাইন্ড দেখে এবং র‍্যাংক সাহায্য করে এবং ডোমেইন অথরিটি দেয় এবং পেজ অথরিটি দিয়ে থাকে। যেমন এই ধরনের ব্যাকলিংক গুলি কিভাবে লেখে? এই যে আমি একটা লিঙ্ক দিলাম, ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। লিঙ্কটা দেওয়ার পর ওই দেখো লিঙ্ক কেন পাইছে চলে যাচ্ছে। ভিজিট এক্সাম্পল এই কথাটার ভিতরে ক্লিক করলেই এই ওয়েবসাইটটাতে চলে যাবে। আমরা ব্যাকলিংকটা যেভাবে দেই। এই হাইপারলিংক, এই লিঙ্কটার নামটা লিঙ্কটা দিলাম। আর এখানে হয়েছে কি ভিজিট এক্সাম্পল, এই ভিজিট এক্সাম্পলে ক্লিক করলে এই জায়গাটা চলে যাবে। আর নো ফ্লো হচ্ছে কিরকম? নো ফ্লো সামনে দেখেন, নো ফ্লো ব্যাকলিংক হলো সেই লিঙ্ক যেখানে গুগল ফলো করে না। এখানে গুগলে কোনো ফলো করে না, কিন্তু আপনার লিঙ্ক কাজ করে।
আর এর সুবিধা হচ্ছে এখান থেকে আমি শুধু ট্রাফিক পাই, ব্র্যান্ড ভ্যালু বাড়ে। বৈচিত্র্যময় লিঙ্ক প্রোফাইলের জন্য এসইও এর জন্য ভালো। মানে বিভিন্ন ধরনের লিঙ্ক থাকাটা এসইও এর জন্য ভালো। শুধুমাত্র ডু ফ্লো সবগুলো হলো, কোনো নো ফ্লো থাকলো না, তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে যায় না? এই জিনিসটা আর কিছু না। কিন্তু ডু ফ্লোর শক্তি বেশি, নো ফ্লো একটু কম। দেখেন ডু ফ্লো থেকে আপনি কি পাইতেছেন? গুগলে সেই লিঙ্কে ভোট প্রদান করে, মানে কি তাকে প্রায়োরিটি দিচ্ছে, এক্সট্রা র‍্যাংকিং দিচ্ছে। র‍্যাংকিং বাড়াতে সাহায্য করে থাকে এবং ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বাড়ে। আর এখানে কি ট্রাফিক বাড়ে, একটা লোক ঢুকলো, ব্র্যান্ড ভ্যালু বাড়ে। ব্র্যান্ড ভ্যালু তো আগেরটাও অবশ্যই বাড়ে, এটাও বাড়ে এবং আগেরটাতে ট্রাফিক বাড়ে, এটাতেও বাড়ে। এর শুধুমাত্র আর বৈচিত্র্যময় লিঙ্ক প্রোফাইল তৈরি করে এবং বিভিন্ন ধরনের একটা ডু ফ্লো আছে, নো ফ্লো আছে, এইজন্য এসইও এর জন্য একটু ভালো আরকি। আর এটার মধ্যে জাস্ট কি করে REL দিয়ে নো ফ্লো এই কথাটা লেখা থাকে। লিঙ্কের পরে হাইপার লিঙ্কের পরে এই কথাটা লেখা থাকে, এখানে এই কথাটা লেখা থাকে না। বেসিক এক্সাম্পল এখানে ক্লিক করলে এখানে REL দিয়ে নো ফ্লো আছে বলে লিঙ্কটি নো ফ্লো হিসেবে কাউন্ট করা হয়। এখানেতে জাস্ট গুগলে কোনো র‍্যাংক বাড়বে না এবং গুগল লিঙ্কে কোনো ভোট হিসেবে গণ্য করবে না। এইবার আমরা আসি ডোমেইন অথরিটি জিনিসটা কি? ডোমেইন অথরিটি মানে হচ্ছে গিয়ে একটা ডোমেইন কতটা শক্তিশালী এবং কতটা বিশ্বাসযোগ্য। তো একটা ডোমেইন যত শক্তিশালী হবে, যতটা বিশ্বাসযোগ্য হবে, তার কি হবে? তার ডিএ বেশি হবে। আচ্ছা, এইটা কেন কাজ করলো না? মোজবার তো কাজ করার কথা। মানে মোজবারতে এটা মেসেজ দিছে এখন। ওটাকে রিসেট করেন। দিব না। দিলে এতক্ষণে চলে আসতো নিচে বার। আপনি একটু দেখেন, সুন্দর লাগবে। বুঝতে পারবেন জিনিসটা। তো ডোমেইন অথরিটি হলো একটা মেট্রিক্স যা কোনো সম্পূর্ণ ওয়েবসাইট বা ডোমেইনে কতটা শক্তিশালী বা বিশ্বাসযোগ্যতা সার্চ ইঞ্জিনে র‍্যাংকিং করার ক্ষমতা রাখে। তা পরিমাপ করে এটি মোজ নামক কোম্পানিতে নির্ধারণ করে এবং এটি স্কোরকে ১ থেকে, মানে কি এই মোজবার যেটাকে বলছিলাম, মোজ নামক একটা কোম্পানিতে নির্ধারণ করে এবং স্কোর ১ থেকে ১০০ পর্যন্ত হয়ে থাকে। স্কোর যত বেশি ডোমেইনের র‍্যাংক করা সম্ভব তত বেশি। দেখেন, একটা ডোমেইন অথরিটির ক্ষেত্রে এটা র‍্যাংকিং করা হয় ১০০ পর্যন্ত এবং এইটার এই যত বেশি থাকবে ১ থেকে ১০০ যত বেশি থাকবে তার কি? তার র‍্যাংক তত ভালো, তত শক্তিশালী। র‍্যাংক যত বেশি, ডোমেইন র‍্যাংক করার সম্ভাবনা তত বেশি। আর পেজ অথরিটি হচ্ছে কি? জাস্ট পেজের র‍্যাংক বোঝাচ্ছে। পেজ মানে কি? একটা ওয়েবসাইটে আমরা যে ব্রাউজ করার পর বিভিন্ন ধরনের পেজ দেখতে পাই। যেমন একটা দেখেছিলাম এইমাত্র এক ভাইয়ের যে ডিউ ড্রিম, এখানে যে পেজটা আমি দেখতেছি, যদি এটা হোম পেজ বা ইন্ডেক্স পেজ, যেমন আমার এখানে আছে অ্যাবাউট আস, এটা হচ্ছে অ্যাবাউট আস এর পেজ, এটা হচ্ছে সার্ভিসের পেজ। আমি এখানে কন্টাক্ট পেজ দেখতে পারতেছি। এই যে আলাদা পেজ আমরা দেখতেছি, এই পেজের আলাদা পেজ অথরিটি। তো আর ডোমেইন অথরিটি হচ্ছে টোটাল ডোমেইনটা, মেইন ডোমেইনটার কথা বলা হইতেছে। যেমন এখানে ডোমেইনের নাম কি ছিল? diudream.com। এই diudream.com যেটা আছে, এটা হইছে আমার মেইন ডোমেইন। এই ডোমেইনের অথরিটিকে বলা হয়েছে ডোমেইন অথরিটি, বা এটা র‍্যাংক আপ করা। এটা র‍্যাংক যত বেশি হবে তত সেটার জন্য ভালো। যেমন গুগল, ফেসবুক এগুলির র‍্যাংক অনেক ভালো, প্রায় ১০০ তে ৯৯। আর আপনার পেজে যদি এখন আমি দেখতে পারতাম, তাহলে দেখতাম ১০০ তে ১ বা ২, কিছু তো নাই এখনো, তাই না? এরকম। তো মূল পার্থক্য এই যে ২ টার মধ্যে হচ্ছে গিয়ে পুরো ডোমেইনের ক্ষমতা দেখায়, আর হচ্ছে শুধু নির্দিষ্ট একটি পেজের ক্ষমতা দেখায়। তো আমরা জাস্ট এসইও সম্পর্কে হালকা একটু ধারণা দেখলাম এখানে, যে এটা কি থাকতেছে, টেকনিক্যাল এসইও, ব্যাকলিংক, সার্চ ইঞ্জিন, এসব সম্পর্কে কিছু প্লাগইনস, কি ব্রাউজার থাকতেছে, এসব সম্পর্কে জানছি। টেকনিক্যাল এসইও, অফলাইন এসইও এবং অনলাইন এসইও অন পেজ এসইও সম্পর্কে জানতে পারছি। তো একটু সামনের দিকে আমরা একটু দেখি। এবার আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো। এই সিটিপিতে আমরা জানতে পারি কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড কি ধরনের থাকতে পারে। তারপরে এই যেমন আছে টাইটেল, ইউআরএল, মেটা, মানে অন পেজ এসইও এর ভিতরে যে জিনিসগুলি আছে তার সম্পর্কে কিছু জিনিস সম্পর্কে আমরা এখানে জানবো না, মোটামুটি সব সম্পর্কে মোটামুটি এই সম্পর্কে জানবো। সেটা হচ্ছে কি যে অ্যাপ্লাই অন পেজ এসইও টেকনিক্স।
তো অন পেজ এসইও সম্পর্কে জানবো। তো এই অন পেজ এসইও এর ভিতরে একটা মেজর হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ। ফার্স্ট অপশন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চটা কি? কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে গবেষণা। কিওয়ার্ড গবেষণা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যবহারকারী গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে কি শব্দ বা বাক্য সার্চ করে তা খুঁজে বের করা। এখন মনে করেন আপনি একটা ওয়েবসাইট বাংলাদেশ আমেরিকাতে একটা ওয়েবসাইট আছে বা একটা বায়ার আপনি কাজ নিয়েছেন, তার বাড়ি হইছে আমেরিকাতে। অথবা মনে করেন বাংলাদেশেই আছে। নিশ সম্পর্কে আপনাকে বলা হইলো, আপনার একটা নিশ দিয়ে দিল বা কুকারিজ এর উপরে। তো কুকারিজের উপরে একটা ইউজার মানে গুগলে, সাধারণত গুগল বেশি ইউজ করে, গুগল নিয়ে আমরা একটু কথা বলি। গুগলে কি লিখে সার্চ দেয়? বা একটা প্লাম্বার সার্ভিস বা ইলেকট্রিশিয়ানের কাজ করতে চাচ্ছেন, অথবা মনে করেন আপনি আ বিভিন্ন কিসে গার্ডেনের বিভিন্ন ট্রি গাছ নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো এর বিষয়টা হচ্ছে গিয়ে এই ধরনের উপাদান আছে বা ইলেকট্রিক আইটেম বা হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করেন। তো যেটা নিয়ে কাজ করেন, জিনিস নিয়ে কাজ করতে চান, এর সম্পর্কে আপনি একটা মানুষ কি লিখে সার্চ করে গুগলে, সেইটা সম্পর্কে আপনার জানা দরকার। এবং দেখেন, এটা নিয়ে আপনি গবেষণা করবেন। একটা মানুষ কত শব্দ লিখে সার্চ করে, কি ওয়ার্ড লিখে বা কি সেন্টেন্স দিয়ে সার্চ করে, এইটা কত সংখ্যা, মাসে কতজন সার্চ করে, কোন সময় সার্চ করে, শীতের সময় সার্চ করে কিরকম, গরমের সময় কিরকম, বৃষ্টির সময় কিরকম, বা কোনো অকেশন এ সার্চ করে কিরকম। এই এটা হচ্ছে সার্চ ভলিউম দেখলেন। এবং এই সার্চ রেজাল্টের এগেইনস্ট এ কোন ওয়েবসাইট আছে, এটা র‍্যাংক আপ কতটা কঠিন হইতে পারে, ওই যে ওয়েবসাইটগুলি র‍্যাংক আপ হয়ে আছে তাদের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি কিরকম, কতটা স্ট্রং, এর উপর বেস করে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। যে এই কিওয়ার্ডে কি সার্চ ভলিউম ভালো আছে, বেশি লোক সার্চ করতেছে। কিন্তু তার এগেইনস্ট এ যে ওয়েবসাইটগুলি আছে, সেই ওয়েবসাইটগুলির ভিতরে কিছু ওয়েবসাইট দুর্বল আছে। যে দুর্বল ওয়েবসাইটগুলি আছে সেগুলিকে আপনি বিট করতে পারবেন। তো এই সার্চ এর ক্ষেত্রে দেখেন কি করা হয় সেটা আগে বলি। তারপর আমরা দেখি কিভাবে এটাকে বিট করা যায়, কিভাবে আমরা সামনের দিকে তাকে টেক্কা দিয়ে আমাদের ওয়েবসাইটকে সামনের দিকে নিতে পারবো। গবেষণার মাধ্যমে জানা যায় যে মানুষ কোন শব্দে বেশি সার্চ করে, কোন শব্দগুলি নিয়ে বেশি সার্চ করে। যে শব্দগুলি দিয়ে সার্চ করে বা যে শব্দ বা ওয়ার্ড দিয়ে সার্চ করা হয় সেটাকে আমরা বলতেছিলাম কিওয়ার্ড। আর কিওয়ার্ড রিসার্চ করা বা গবেষণা করাটাই হচ্ছে কিওয়ার্ড সার্চিং। যে মানুষ কোন শব্দ বেশি সার্চ করা হয়েছে, কোন ওয়ার্ডের প্রতিযোগিতা বেশি বা কম। মানে কোন ওয়ার্ডের কম্পিটিশন বেশি। কোনটা দিয়ে মানুষ বেশি ট্রাই করছে, বেশি ওয়েবসাইটে ট্রাই করছে, বেশি পরিমাণে এইটার নিয়ে পারাপারি তাড়াহুড়া করেছে। যেটা সার্চ দিলে বেশি পরিমাণ রঙ্কের, মানে যাদের ডোমেইন অথরিটি অনেক স্ট্রং, যাদের পেজ অথরিটি স্ট্রং, যাদের আ কি বলে যে পেজগুলিতে সার্চ ভলিউম বেশি এবং খুব স্ট্রং মেকানিজম ইউজ করছে। টেকনিক্যাল এসইও বলেন বা যেকোনো এসইও সব বলে এসইও বিল্ড করা আছে। সেগুলি দেখতে হবে, যেটা একটু প্রতিযোগিতা কম সেগুলি আমরা চিন্তা করব। কোন কিওয়ার্ড এর র‍্যাংক করা হয়েছে? কোন কিওয়ার্ড আপনার ব্যবসার জন্য লাভজনক? আমরা চিন্তা করব কোন কিওয়ার্ডটা আমাদের জন্য ব্যবসার জন্য লাভজনক, সেটা আমরা খুঁজে বের করো। এই জিনিসটা হচ্ছে কিওয়ার্ড গবেষণার মাধ্যমে আমরা জানতে পারি। কিওয়ার্ড এবার এনালাইসিস। আমরা কিওয়ার্ডে এনালাইসিস কিভাবে করব? কিওয়ার্ড বিশ্লেষণ হলে গবেষণায় পাওয়া কিওয়ার্ড গুলা, আমরা গবেষণা করে যে কিওয়ার্ডটা পাইলাম, যে কিওয়ার্ড গুলো আমার লাভজনক, সেটাকে যাচাই বাছাই করা। অর্থাৎ যে কিওয়ার্ডে আপনি ব্যবহার করে সেগুলোকে লাভ সহজে আপনার টপিকের সাথে মানানসই কিনা তা বিশ্লেষণ করা। মানে আপনি তো কিওয়ার্ড পাইলেন, সেই কিওয়ার্ডটা অবশ্যই চিন্তা করতে হবে যে আপনার যে টপিকস, আপনার যে নিশ, আপনার যে টার্গেট সেটার সাথে মিলে কিনা। সেটা তো দেখতে হইব। সার্চ ভলিউম। কত মানুষ এই শব্দটি সার্চ করে থাকে? কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম? ডিফিকাল্টি র‍্যাংক কিরকম? তারপর আমরা দেখতে হইব যে কম্পিটিশন ভ্যালু কিরকম? কত ওয়েবসাইটে সেই কিওয়ার্ডটি ব্যবহার করা হইছে? অবশ্যই এটা দেখতে হবে। যে ওয়েবসাইটটা যদি এই কিওয়ার্ডটা যদি বেশি ওয়েবসাইট ব্যবহার করে থাকলে আমি তো নতুন এখানে। আমাকে তো সেটাকে বিট করতে হবে। কস্ট পার ক্লিক। আমি যদি এটা বিজ্ঞাপন দিতে যাই বা এই কিওয়ার্ডের এগেইনস্ট এ যে আমার ওয়েবসাইটে যদি কোনো বিজ্ঞাপন আসে, তাইলে আমার কি পরিমাণ আয় হবে? প্রতি ক্লিকে আমি কি পরিমাণ টাকা পাবো? সেটা আমার চিন্তা করতে হবে। ইউজার ইনটেন্ট, ব্যবহারকারী কি চায়? তথ্য কেনাকাটা সার্ভিসের জন্য।
আর এখানে যদি আমি যে সিপিসি চিন্তা করি যে আমি বিজ্ঞাপন দেওয়ার কথা, আমি বিজ্ঞাপন দিলে তো আর এসইও করব না, তাই না? আমি সরাসরি টাকা দিয়ে লোক নিয়ে আসবো। এসইও আমি কেন করব? আমি ফ্রি ট্রাফিক নিব, ফ্রি ব্যবসা করব, ফ্রি আমার সামনে র‍্যাংক আপ হবে, আমি ফ্রি প্রোডাক্ট সেল করতে পারবো। ফ্রি মার্কেটিং করার জন্যই আমরা এসইও করে থাকি। ইউজার ইনটেন্ট ব্যবহারকারী কি চায় তার তথ্য কেনাকাটা সার্ভিস কোনটা চাচ্ছে? এখান থেকে ডাটা শুধু নেয়, না এখান থেকে কিনতেও চাচ্ছে, নাকি এখান থেকে কোনো ধরনের সার্ভিস চাচ্ছে? রিলেভেন্সি আপনার কনটেন্টের সাথে মিল আছে কিনা? আমার কিওয়ার্ডটা আমার কনটেন্টের সাথে মিল থাকে কিনা সেই জিনিসগুলি এগুলি খুঁজে বের করাটাই হচ্ছে কি আমার কি কিওয়ার্ড অ্যানালাইসিস। এইবার কিওয়ার্ড গবেষণার ধাপগুলি আমরা কি ধাপ করে থাকি? আপনার টপিকের নিচ ঠিক আছে কিনা, ব্রেইনস্টর্ম থেকে কিওয়ার্ড তৈরি করুন, টুল ব্যবহার করে ডাটা সংগ্রহণ করা, সার্চ ভলিউম ও ডিফিকাল্টি বিশ্লেষণ করা, এগুলি সম্পর্কে আমরা একটু দেখি। আপনার টপিক মানে আমরা যে নিচটা নিলাম, আমরা যে নিচটা নিয়ে ওয়েবসাইটটা করেছি বা আমরা যেই কাজটা রিসার্চটা করব সেই নিচের সাথে আমাদের কিওয়ার্ডের মিল আছে কিরকম? নিচটা কিরকম হয়? যে আমার যেই নির্দিষ্ট টপিকস বলতে পারি, টপিক বা নিচ আমি যদি যেমন কথা বলতেছি, কৃষি রিলেটেড যেমন একটা ব্লগ তৈরি করতে চাইতেছি। সাপোজ বাংলাদেশের কৃষি নিয়ে কথা বলতে চাচ্ছি। আরো যদি স্পেসিফাই করি, আমি শুধু আলু নিয়ে কথা বলতে চাচ্ছি। আরো যদি করি, আরো যদি নিখুঁত করি, আলু কিভাবে স্টোর করতে পারি? আমি যদি আরো নিখুঁত করতে চাই যে আরো স্টোরেজ করার জন্য বেস্ট পলিসিগুলি নিয়ে শুধু কথা বলব। এটা হচ্ছে একদম নিচে কি সাবনিচ এরকম নিচ হইতে পারে। আমি যেরকম নিচ নিতে পারি সেই নিচ সম্পর্কে যদি কথা বলা যায় অনেক কথা বলা হবে। নিচের মধ্যে একটা আছে বেগ নিচ আর সাবনিচ আছে। মূল স্পেসিফাই করে দেওয়া আছে। যেমন মনে করেন আমি যে কিচেন আইটেম নিয়ে কথা বলি, কিচেন আইটেমের ভিতরে আমি শুধু টেবিল স্পুন নিয়ে আমি একটা নিচ করতে পারি। টেবিল স্পুন। শুধুমাত্র টেবিল চামচ নিয়ে আমি এটা করতে পারি। টেবিল চামচ বিভিন্ন ধরনের আছে। এসএসআর থেকে হইতে পারে, প্লাস্টিকের হইতে পারে অথবা মনে করে যে বিভিন্ন ওষুধ সেবন করার জন্য ঐরকম হইতে পারে আমাদের কি এসের কপারের হইতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের ডিজাইন থাকতে পারে। বাচ্চাদের হইতে পারে, কিডসদের জন্য টেবিল চামচ হতে পারে বা কোনো 5 স্টার হোটেলের জন্য একদম গর্জিয়াস হতে পারে ডিজাইন এবং এটার মধ্যে হইতে পারে যে মেটালের সাথে নিকেলের মিশ্রণ থাকতে পারে। মানে এরকম শুধু টেবিল চামচ নিয়েও আমি নিচ তৈরি করতে পারি। তো এরকম নিচ রিলেটেড আমার টপিকস কিনা সেটা চিন্তা করতে হবে আমার এসইও গুলার। তারপর হচ্ছে ব্রেইনস্টর্ম থেকে কিওয়ার্ড তৈরি করা। যে বিষয় মানুষ সার্চ করতে পারে তা কাগজে লিখুন। যেমন দেখেন নরমালি একটা জিনিস আমি যখন সার্চ করলাম এখানে, কি দিয়ে সার্চ করেছিলাম? একটা সার্চ করেছিলাম এই যে এখানটা সার্চ করেছিলাম রেড টি-শার্ট দিয়ে। দেখেন আমি রেড টি-শার্ট দিয়ে আমি এখানে সার্চ করেছি কিন্তু এছাড়াও আমাকে গুগল দেখাচ্ছে মানুষ এগুলি দিয়েও সার্চ করে ওমেন রেড টি-শার্ট প্রাইস ইন বিডি, রেড টি-শার্ট ফর ওমেন, ব্লু টি-শার্ট, রেড টি-শার্ট উইথ কালার, রেড টি-শার্ট ডিজাইন, ম্যান রেড টি-শার্ট প্রাইস ইন বিডি এগুলো নিয়েও সার্চ করে থাকে মানুষ। এটা দেখাচ্ছে। আমি যখন আবার যদি এখান থেকে ক্লিক করে দেখতে পাই, এটা যখন ক্লিক করি এভরিহেড দিয়ে আমি এটা সম্পর্কে দেখতে পাবো যে এগুলি র‍্যাংক কিরকম হইছে, তার ভ্যালু কিরকম আছে। এইসব এগুলির ক্ষেত্রেও একটা কিছু ফরমেট আছে। এক্সেল এর ক্ষেত্রে এক্সেল এ ফরমেট করে আমরা এরকম ১০ টা ২০ টা টপিকস নিয়ে কিওয়ার্ড লিখবো, কিওয়ার্ডের সামনে সার্চ ভলিউম কিরকম আছে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম আছে এইগুলি সার্চ করব। সার্চ করার পর ডিফিকাল্টির সাথে আমি চিন্তা করব যে যত ডিফিকাল্টি কম থাকে, ডিফিকাল্টি 30 এর উপরে থাকলে সেখানে আমাদের নতুন ওয়েবসাইট হিসেবে হিট করা সো টাফ চেষ্টা করতে হবে 30 এর নিচে আছে কিনা এবং সার্চ ভলিউম অবশ্যই চিন্তা করব যে মাসে যাতে অন্তত ১০০ জন যাতে সার্চ করে এটা নিয়ে। তা না হলে ওইটা নিয়ে আমার কাজ করে লাভটা কি? যদি কেউ সার্চই না করে থাকে। এইভাবে দেখব যে আমার কিওয়ার্ড ডিফিকাল্টি স্যার কম, সার্চ ভলিউম বেশি। এই ২ টা চিন্তা করে হ্যাঁ, বলেন। স্যার এই যে বলেন। আমাদের হুম। এসইও যে কাজ করলাম আমাদের ওয়েবসাইট এসইও হ্যাঁ। জি, যে আমাদের ওয়েবসাইটগুলো আপডেট উন্নত আরো র‍্যাংকিং বানানোর জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো স্যার, আমরা যে আমাদের হ্যাঁ, ওয়েবসাইটগুলো করব, কিন্তু যারা হ্যাঁ। অলরেডি ১ম র‍্যাংকিং এ আছে তারা তো আরো করবে। তাদের আরো ফিন্যান্স বেশি, তাদের ইঞ্জিনিয়ার বেশি। যেকোনো একটা কাজ লাগলে ধরেন ১০০ জন ইঞ্জিনিয়ার আছে দ্রুত করে কাজ করে ফেলবে। আমরা তো কখনোই যে সামনে যাইতে পারব না স্যার।
এই এসইও দিয়ে কাজ করি যদি আমরা নতুন বিগিনার হই স্যার। কিন্তু যারা অলরেডি আছে বা ধরেন দারাজ যাই সার্চ দেন আপনি সামনে দারাজই পাচ্ছেন। এই যে ওরা আমি যদি নতুন করে করতে যাই স্যার, আমার তো স্যার ওইরকম আমি পারব না স্যার। সামনে তো বা সামনের 20 জনের কাছে তো যাইতে পারবো না স্যার। কারণ আহারে! ওদের ইঞ্জিনিয়ার প্রচুর আছে, ওদের ফিন্যান্স আছে। যেকোনো একটা সমস্যা বাধলে বা ত্রুটি হলো দ্রুত ওটা ১০০ জন ইঞ্জিনিয়ারদের দ্রুত করে ফেলতে সামনেই থাকবে স্যার। আমরা তো কোনোদিন পারব না স্যার তাহলে। আহারে! এই যদি আপনি মরার আগে মইরা যান, আপনার তো কেউ বাঁচায় রাখতে পারব না। জি স্যার। আপনাকে না, বাঁচানোর কোনো ওয়ে নাই। আপনি যদি মরার আগে মারা যান, আপনাকে বাঁচানো যাবে? না স্যার। আপনার কিন্তু কোনো ওয়ে নেই। আপনি তো আগেই মরে গেছেন। এবার আমি আপনাকে বলি সিম্পলি চিন্তা করেন একবার। আমরা যখন সার্চ ইঞ্জিনের কথা বলতেছি না এখানে, এটা নিয়ে আমি কথা বলি। ওয়ার্লডে একসময় 98% লোক ইয়াহুতে সার্চ করত। এখন 90% লোক গুগলে সার্চ করে। এখন গুগল যদি এই চিন্তা করত, হায় হায় ইয়াহুতে তো সবাই সার্চ করে। আমি আইসা কেমনে করবো? ওগো তো বড়, বড় ইঞ্জিনিয়ার আছে। আমি কি কুলাইতে পারবো? হইতো? হইতো না না ভাই, স্যার। হইতো না। যেমন মনে করেন এখন দারাজের কথা আপনি চিন্তা করেন। এই দারাজের আগে কিন্তু বাংলাদেশে আরো ওয়েবসাইট ছিল যারা কিনা সোশ্যাল এই যে এই কি যে বলতো ই-কমার্স সাইটে কাজ করছে। দারাজের চাইতে আগে ছিল আরো। যেগুলি মার্কেট দাপাইয়া বেড়াইছে বাংলাদেশে। তারা কোথায় গেছে? হারায় গেছে। দারাজ উইঠা আসছে। এখন বিষয় হইছে কি যত দিন যাবে তত পরিবর্তন আসবে মার্কেটে। এবং এই দেখেন এখন নরমাল চিন্তা করেন অটোবি। একসময় রাজ করে বেড়াইছে অটোবি। এখন আগের মতো সেই অটোবি নাই। ফার্নিচার জগতে হাতিল একসময় রাজ করে বেড়াইছে। এখনো হাতিলের অবস্থা ভালো। কিন্তু আগের মতো নাই। স্যার ওকে স্যার। একইভাবে আপনার আসবে, আসবে যাবে, আসবে যাবে। আপনি মার্কেটে এখন মনে করেন যে ওয়েবসাইটটা স্ট্রং পজিশনে আছে, যে কিনা ১ নাম্বার পজিশনে আছে, সে ১ নাম্বার পজিশনে থাকবে না। তার তো কোথাও না কোথাও ভুল হবে। এইজন্য আমরা কি করা হয় যখন আমরা নিশ চয়েস করি, কিওয়ার্ড চয়েস করি, এর মেইন কারণ হচ্ছে আমরা যে মানুষ, মানুষের চাহিদা দিনে, দিনে চেঞ্জ হচ্ছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের চাহিদা দিনে, দিনে চেঞ্জ হচ্ছে। আমি যখন ছোট ছিলাম মোবাইলের নাম শুনছি, মোবাইল দেখি নাই চোখে। পরে মোবাইল দেখছি, বাটন ফোন কিনছি। তারপর টাচ মোবাইলের শখ জাগছে। ওইখান থেকে টাচ মোবাইল কিনছি। তারপর ধীরে, ধীরে কি আরো আপডেটে আসছি। তারপর চিন্তা করতেছি যে iPhone ভালো মানের কিনতে হবে। তারপর চিন্তা করতেছি যে কি আ এখনো আমার হইছে যে ইয়াতে কি বলে 4G সামনে 5G আসবে নাকি 5G মোবাইল নেওয়ার জন্য। এই যে আপডেট হইতেছে মানুষের সাইকোলজিক্যাল, মানুষের চলাফেরা, টপিকস, মোবাইলটা এখন কম্পিউটারের কাজই হইতেছে। এই যে আপডেট হচ্ছে, আপডেটের সাথে যে আপডেট না হইতে পারবে, সেই পিছিয়ে যাবে। এখন একটা ওয়েবসাইট সামনে আছে, তার কোথাও না কোথাও একটা ভুল আছে। এখন ভুল নাই। সামনে যে আপডেটটা হয়েছে, আপডেটের সাথে সে ম্যাচিং করতে পারে নাই। আপনি ম্যাচিং করতে পারতেছেন, আপনি টপে চলে আসছেন। আপনি এমন একটা লেখা লিখছেন, এমন একটা ব্লগ করছেন, যেইটা আমার একদম লেটেস্ট, একদম ট্রেন্ডিং নিউজ আপনারটা হইছে এবং জাগা মতো চলে গেছে। আপনার এটা হিট হয়ে গেছে। সব এনালাইসিস ফেল করে আপনাকে সামনে নিয়ে আসবে। এখন আপনি যদি ট্রেন্ড ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটা ভিডিও ব্লগ সেট করেছিলাম। ও যদি এখন নাই, এটা বন্ধ হয়ে গেছে। আমি সময় দিতে পারিনি। গুগল না সরি Facebook এ করেছিলাম। Facebook এর ভিডিও কনটেন্ট এ ব্লগ সেট করেছিলাম। নেট ছিল একটা কি স্যার? পেজ করেছিলাম। না এখন নাই। আমি সরাই ফেলছি। ইয়া করে ফেলছি। হিডেন করে ফেলছি। এটা ছিল ফানি কনটেন্ট নিয়ে। জাস্ট আমার ১০ টা কনটেন্টের পর একটা কনটেন্ট হিট হইছে। একটা কনটেন্ট হিট হওয়ার পর ১ মাসে 1 মিলিয়ন সাবস্ক্রাইব চলে আসছে। সাবস্ক্রাইব চলে আসছে। মানে 1 ফলোয়ার চলে মিলিয়ন আসছে। স্যার? ১ মাসে 1 মিলিয়ন ফলোয়ার চলে আসছে শুধুমাত্র একটা ভিডিও হিট হওয়ার কারণে। আপনার ওয়েবসাইট কোন টপিকস এ হিট হয়ে যাবে,
আপনার ওয়েবসাইট কখন চলে আসবে র‍্যাংক আপ এ আপনি বুঝতেই পারবেন না। আপনি শুধু দেখবেন যে আপনার কম্পিটিটর যারা আছে তাদের উইক পয়েন্ট গুলি কোথায়? সেই উইক পয়েন্ট গুলি স্ট্রং করবেন, আপনি টপে চলে আসবেন। এটা হচ্ছে মেইন থিং। যে আপনি খালি দেখবেন যে আর কিওয়ার্ডটা দেখতে হবে যে এই কিওয়ার্ডে আপনার বর্তমানে কেডি কত? আপনি মনে করেন যে আপনি কিওয়ার্ড চয়েস করছেন, আপনি ২০০ কিওয়ার্ড নিলেন। ২০০ কিওয়ার্ড নিয়ে আপনি দেখবেন যে যেগুলি সার্চ করতেছে কোন সময় বেশি। আপনি সময় দেখবেন, আপনি মনে করেন সোয়েটার নিয়ে সার্চ হয় কখন? শীতের সময়। যেমন এই সময় সার্চ করবে মানুষ কি নিয়ে? কম্ফোর্টার নিয়ে। আপনি কম্ফোর্টার দেখবেন যে সার্চ ভলিউম এই সময় বেশি। আপনি গরমের সময় কম্ফোর্টার সার্চ দিলে পাবেন? পাবেন না। তখন পাবেন কি এসি, ফ্যান এসব নিয়ে সার্চ করবে। আর এখন সার্চ করবে কি গিজার নিয়ে, কম্ফোর্টার নিয়ে, সোয়েটার নিয়ে, জাম্পার নিয়ে। জাম্পার মানে ওই জাম্পার না, গায়ে দেয় যে জাম্পার। আরেকটা জাম্পার আছে মাদারবোর্ডের মধ্যে বসাইতাম আগে আমরা ছোট, ছোট জাম্পার। তো এখন আছে তে এই যে জিনিসগুলি আছে কোন সময় সার্চ দিতেছে? আপনার ওই পড়াটা কি? ওই পড়াটার উপর জিজ্ঞেস করে বা আপনার টপিকস কি? আপনি যে ব্লগ সেট করতেছেন সেটার উপর বেস করে আপনাকে দেখতে হবে যে কখন সার্চ দিতেছে, কোন সাইডে সার্চ দিতেছে, এইটার আবার কেডি কিরকম? কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম আছে? ডিফিকাল্টি যদি একটু কম থাকে তাহলে আপনি কি করবেন? বাস এটার উপরে রিসার্চ করেন। দেখেন এর জন্য র‍্যাংকিং কি আছে? মানে কম্পিটিশন এ কারা আছে? এই ধরনের নিয়ে কে ওয়েবসাইট তৈরি করেছে এবং আপনার উপরে ১ম সেরা ৫ জন বা ১০ জন যারা আছে, আপনি তো নতুন, সবাই আপনার উপরে আছে। ৫-১০ জন যারা আছে তাদের দুর্বল পয়েন্ট গুলি কি? ওইগুলি দেখে ওইভাবে আপনি সাজাবেন আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট র‍্যাংক হইতে বাধ্য। কিছু আছে আবার গ্রে টেকনিক আছে, ব্লাক টেকনিক আছে। ওইগুলি করা ঠিক না। আমি হোয়াইট এসইও এর কথা বলতেছি। একটু সময় নিবে কিন্তু আপনি টপে আসবেনই। আর আপনি ওই গ্রে এসইও বা ব্লাক এসইও করেন, ব্লাক এসইও করলে তো একসময় না একসময় আপনি ধরা খাবেন এবং আপনাকে ফিল্ডের থেকে কিক মেরে একেবারে সবার লাস্টে পাঠায় দিবে। তখন আপনার সামনের দিকে আসার আর কোনো ওয়ে থাকবে না। প্লেগারিজম না করে থাকেন, কোনো ২ নাম্বারি না করে থাকেন, তাহলে আপনি আসবেন এবং একবার আসলে আপনাকে ফালানোটা একটু কষ্টকর হবে। আবার ঐরকম রিসার্চ করে আরেকজন আসবে। আর আপনি যদি কন্টিনিউ আপডেট করতে থাকেন যে কে আসতেছে, আপনার পিছনে নিকটে পিছনে কে আছে তাদেরকে নিয়ে আপনি দেখবেন যে সে কি করছে। আমার কোথাও ভুল আছে কিনা? সে এক্সট্রা কি করলো যে সে আমার কাছাকাছি চলে আসলো। এভাবে আপনি আপনার পজিশনটাকে ধরে রাখতে পারবেন। এবং কোথাও না কোথাও ভুল করবেন এবং আপনিও পিছনে চলে যাবেন। যতদিন আপনি নিখুঁত থাকতে পারেন ততদিন উপরে থাকতে পারবেন। এবার আমরা আসি ডিফিকাল্টি দেখলাম কমপ্লিটেশন লেভেল। এই যে কত ওয়েবসাইটে সেই ওয়ার্ডটি ব্যবহার করা হচ্ছে। এটা দেখলাম কতগুলিতে বিজ্ঞাপন দিলে কত আয় হইতেছে এগুলো। এবার কিওয়ার্ডের ধাপগুলি দেখলাম। ব্রেইন স্ট্রোমাক দেখলাম কিওয়ার্ডে কত মাঝে যে বিষয়ে মানুষ সার্চ করতে পারে তা কাগজে লিখুন যে কি নিয়ে সার্চ করতে পারে। এবং টুল ব্যবহার করে ডাটা সংরক্ষণ যে Google কিওয়ার্ড প্ল্যানার এই যে এই দেখেন কিওয়ার্ড প্ল্যানার আছে। এটাতে Google কিওয়ার্ড প্ল্যানার এটা আপনি দেখতে পারেন। এই যে Ahrefs, Simra হিউজ ব্যবহার হয়। একদম আনলিমিটেড ইউজ করা হয়। Ahrefs এবং Simras আনলিমিটেড পরিমাণে ইউজ করা হয়। আর Google কিওয়ার্ড রিসার্চ তো এটা মোটামুটি ফ্রি এটাই ইউজ করে। ঠিক আছে? এটাতে আপনি দেখতে পারেন সাধারণত এই Ahrefs এবং Simras কি করা হয়? কিনে কিভাবে? কয়েকজনে মিলা মনে করেন একটা কিনে ফেলে। ৪-৫ জনে মিলা একটা কিনে ফেলে। কিনা মানে সাবস্ক্রাইব করে ৪-৫ জনে সেই ইমেইল দিয়া ইউজ করে সেটা কাজ করে সারে। এবং আর যারা হচ্ছে প্রফেশনালি কাজ করে থাকে হিউজ ভলিউম নিয়া তাদের তো আর কিনতে কোনো সমস্যা নেই। সার্চ ভলিউম এবং ডিফিকাল্টি বিশ্লেষণ করা, কম প্রতিযোগিতা ও বেশি সার্চ বেস্ট কিওয়ার্ড হিসেবে নির্বাচিত হয়। এবার আসেন আপনি লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডের সমস্যাটা সুবিধাটা কি? এর প্রতিযোগিতা কম থাকে। লং টেল কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে যে লম্বা কিওয়ার্ড। যেমন মনে করেন যে এই যে এসইও একটা কিওয়ার্ড, এসইও তে একটা কিওয়ার্ড আছে। তো এটা কি একটা শর্ট কিওয়ার্ড কিন্তু এটা কম্পিটিশন খুব হাই হবে। আর যদি এসইও শেখার সহজ উপায় ২০২৫ এটা কি হবে? এটা হবে সহজ এবং র‍্যাংক আপ। এটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড মানে লম্বা কিওয়ার্ড। আর যেটা আমরা ছোট করে লিখছি এটাকে বলা হয় এসইও এবং সাধারণত এভাবেই মানুষ বেশি সার্চ
সার্চ করা হয় কিন্তু এতে করে আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড র‍্যাংক করা অনেক কঠিন। মানে কোন আপনার যে আমাদের কম্পিটিশনে কে র‍্যাংক আপ করছে, কোন পজিশন আছে সেগুলো আমরা দেখে নিয়ে তার সম্পর্কে এনালাইসিস করে দেখা। ব্লগ বা পেজ অনুযায়ী সেট করা বেস্ট কিওয়ার্ড গুলি ব্লগ আর পেজ অনুযায়ী আমাদের সেট করার কথা বলা হইতেছে। এবার আমরা আসি, আমরা কিন্তু অন পেজ এসইও নিয়ে কথা বলতেছি। তার মধ্যে শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা একটু কথা বলছি। এটা শুধুমাত্র আ থিওরিক্যাল বলতেছি। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল দেখি নাই। যদি সুযোগ হয়, আল্লাহ যদি সব রাখে কপালে, আমরা প্র্যাকটিক্যাল একটু দেখব। আজকে মনে হয় জি দেখতে স্যার, পারব না। প্র্যাকটিক্যালি একটু নেক্সট ক্লাসে দেখার ইচ্ছা ইনশাআল্লাহ আছে দেখব। স্যার। অল্প প্র্যাকটিক্যালি দেখব, অল্প হইলেও দেখব। আমি কম্পিউটারটা প্রিপারেশন করে রাখবো। যেগুলি আছে সব রিসেট করে রেখে দেব আপনাদের জন্য। যাতে আমি একটু সহজে দেখাইতে পারি। আর থিওরি না দেখে যদি প্র্যাকটিক্যাল বলি আপনি অ্যাকচুয়ালি বুঝবেন না। এজন্য আমি প্র্যাকটিক্যাল সরাসরি দেখাই নিই আজকে বা ওই প্রিপারেশনটা নিয়েও নেই। এবার আসি আমি অপটিমাইজ টাইটেল, ইউআরএল, মেটা, হেডার, ট্যাগ এন্ড কনটেন্টস। দেখেন, যখন আমরা একটা ইউআরএল লিখি, কি থাকতেছে দেখেন টাইটেল, ইউআরএল, মেটা, হেডার, এই যে হেডার ট্যাগ কনটেন্টস। ১ম আমরা আসি টাইটেল। টাইটেলটা কি? যখন আমরা কোন একটা ব্লগ লিখি বা যেকোনো জিনিস লিখি সেটার ক্ষেত্রে একটা টাইটেল দেওয়া হয়। টাইটেল ট্যাগ হলো গুগলের আপনার পেজের